ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখো যে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক, এটা হচ্ছে সেকেন্ড পেপার বই সবাই সাথে রাখো। দ্বিতীয় পত্র আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের দ্বিতীয় পত্র নিয়ে আমি আলোচনা করব। শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক আর খাদ্য ও পুষ্টি, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্রের ক বিভাগে হচ্ছে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক, আর খ বিভাগে হচ্ছে খাদ্য পুষ্টি। তো আমি ক বিভাগটা পড়াবো তোমাদের, যে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্কের প্রথম চ্যাপ্টার যেটা আছে, বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো, প্রথম অধ্যায়। সবাই বই নিয়ে বসবে এবং প্রথম অধ্যায় বের করবে। আর আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। এখন আমি দেখো যে প্রথমে তোমাদের সমাজ সম্পর্কে বলবো, কিন্তু তার আগে আমি তোমাদের একটু পরীক্ষার বিষয়টা আলোচনা করে নিই। হ্যাঁ, তো পরীক্ষার বিষয়ে কারো কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করবে, সবাই একসঙ্গে না। প্রথম কথা হচ্ছে যে আমরা মান্থলি পরীক্ষা নিব তোমাদের। তোমরা জানো, নোটিশ পেয়েছো। আগেই বলবে না, আমার কথা শেষ করি তারপরে প্রশ্ন করবে আমাকে। জি ম্যাম। আমার কথা আগে শুনবে, তারপর প্রশ্ন করবে। তোমাদের প্রথম হচ্ছে মার্কিং এর বিষয়, 20 নাম্বার তোমাদের নোটিশে দেয়া আছে, মান্থলি পরীক্ষা হবে 20 নাম্বারের। আমরা কোয়েশ্চেন করব অবজেক্টিভের তোমাদের 15 মার্কসের, আর তোমাদের অ্যাটেন্ডেন্স, উপস্থিতির উপরে আমরা 5 নাম্বার দিব তোমাদের। আদিজা, তুমি মিউট করো তোমাকে। জি ম্যাম। আমরা তোমাদের নোটিশে আছে 20 নাম্বারের অবজেক্টিভ হবে, এখানে আমরা 15 মার্কসের প্রশ্ন করব, আর 5 হচ্ছে তোমাদের উপস্থিতিতে থাকবে। আমার প্রত্যেকটা অ্যাটেন্ডেন্স তোমাদের কাছে আছে, আমি যারা এই পর্যন্ত সব ক্লাস করেছো তারা 5 পাবে, আর যারা করনি, যারা একদমই আসে নাই বা পরীক্ষা অ্যাটেন্ড করেছে, তাদেরকে আমি 5-এর 0 দিব। এটা হচ্ছে মার্কিং এর বিষয়। তারপরে তোমাদের পরবর্তী বিষয় হচ্ছে কোন চ্যাপ্টারের উপরে আমাদের পরীক্ষা হবে। পরীক্ষা হবে, আমি যেমন পড়াচ্ছি তোমরা জানো যে ফার্স্ট পেপারের খ বিভাগটা আমি পড়াচ্ছি তোমাদের, কিন্তু আমি প্রথম ক্লাসে বলেছি দুইটা পেপারে দুইটা ভাগ, ক বিভাগ এবং খ বিভাগ। আমি ক বিভাগে পড়াচ্ছি, ক বিভাগে না, আমি খ বিভাগে পড়াচ্ছি বস্ত্র পরিচ্ছদ, ঐতিহ্যবাহী বস্ত্র, ফ্যাশন, স্টাইল ও ডিজাইন। এই দুইটা চ্যাপ্টারের উপরে তোমাদের পড়া হয়েছে, তাই না? বলো। ফ্যাশন, জি ম্যাম। স্টাইল ও ডিজাইন আর ঐতিহ্যবাহী বস্ত্র। জি মিস। হ্যাঁ, এখন আমাকে বলো যে জিনাত ম্যাডাম তোমাদের কোন কোন চ্যাপ্টার পড়িয়েছে, কয়টা চ্যাপ্টার হয়েছে ক বিভাগে? বুধবারে তোমাদের ক্লাস হয়, সেই ক্লাসটা করো না তোমরা? বুধবারে যে ম্যাডামের সঙ্গে ক্লাস হয়, ওই ম্যাডামের যে হোম ম্যানেজমেন্ট, জি মিস। হ্যাঁ, হোম ম্যানেজমেন্টে হচ্ছে তোমাদের ক বিভাগ, ক বিভাগের আর আমি হচ্ছি ফার্স্ট পেপারে খ বিভাগ পড়াই। তো এখন তোমাদের হোম ম্যানেজমেন্ট থেকে প্রথম যে চ্যাপ্টারটা ম্যাডাম পড়িয়েছেন ওইটা, আর আমার এখান থেকে ঐতিহ্যবাহী বস্ত্র, এই দুইটা চ্যাপ্টার মিলে আমরা কোশ্চেন করব। ম্যাম দুইটারই প্রথম প্রথম মানে ওই হ্যাঁ, প্রথম পার্টের প্রথম অধ্যায়, দ্বিতীয় পার্টের মানে প্রথম অধ্যায়, এটাই তো? দ্বিতীয় পার্টের না, মানে ক বিভাগ খ বিভাগ, দ্বিতীয় পার্ট হলে দ্বিতীয় জি পত্র ম্যাম। চলে আসবে। ক বিভাগ ফার্স্ট পেপার। 12 অধ্যায় পড়াইছিল ম্যাম। কি 12 অধ্যায়? কোন ম্যাম 12 অধ্যায় পড়াইছিল?
এখন কোনো অধ্যায় আমি বলছি মানে ওইটা বলার দরকার নাই, আমি চ্যাপ্টার বলে দিচ্ছি যে ওই ম্যাডামের প্রথম অধ্যায় যেটা আছে। আর হচ্ছে তোমাদের আমি যেটা প্রথম বলতে কি খ বিভাগের প্রথম অধ্যায় না, ওইখানে অধ্যায় ঐতিহ্যবাহী বস্ত্র, আমি চ্যাপ্টারের নামটা বলে দিলাম তোমাদের। আমি প্রথম যেটা মানে বস্ত্র পরিচ্ছদের প্রথম যে চ্যাপ্টারটা সেটাই। এই ক্লাসে কারা অ্যাবসেন্ট ছিলে, কথা বলতে পারছো না কেন? সবাই কি অ্যাবসেন্ট ছিলে নাকি বলো? ফার্স্ট পেপার বইটা সাথে নাও, তোমাদের কাছে আছে ফার্স্ট পেপার বইটা? জি মিস। হ্যাঁ, ফার্স্ট পেপার বইটা নাও, নিয়ে বের করো ঐতিহ্যবাহী বস্ত্র, বের করো কত অধ্যায় বলো আমাকে। বলো। আছে সাথে আছে, কারো নাই? ঐতিহ্যবাহী বস্ত্র বের করেছো? মিস একাদশ অধ্যায়। হ্যাঁ, ঐতিহ্যবাহী বস্ত্রের একাদশ অধ্যায়। এটা হচ্ছে আমার এখান থেকে কোশ্চেন দিব। আর ওইখানে হচ্ছে ম্যাডামের হচ্ছে প্রথম চ্যাপ্টার যেটা, ওইটাও বের করো। প্রথম চ্যাপ্টারের নামটা বলো আমাকে, কি আছে? মিস গৃহ ব্যবস্থাপনা। হ্যাঁ, গৃহ ব্যবস্থাপনার ধাপ পর্যায় যেগুলো আছে এগুলো। এই দুইটা চ্যাপ্টার থেকে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন হবে। শুধু নৈবিত্তিক 15টা প্রশ্ন হবে, 15টা আনসার করতে হবে, 5 উপস্থিত অ্যাটেন্ডেন্সে থাকবে। এখন দেখো, এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা, তারপর আমি ক্লাস স্টার্ট করব। পরীক্ষার বিষয়ে ক্লিয়ার করে নাও। আর হচ্ছে অ্যাটেন্ডেন্স, যারা অন্যদের নামে জয়েন করো সেই তাদের, আমি অনেকের অ্যাটেন্ডেন্স দিতে যেয়ে দেখলাম অনেকেই অন্য নামে জয়েন করো, সেই তাদের নামগুলো আমাকে বলবে, না হয় কিন্তু পরীক্ষায় তোমাদের অ্যাটেন্ডেন্সের নাম্বার কমে যাবে। কারো কোনো কোয়েশ্চেন আছে বলো, পরীক্ষার ব্যাপারে সবাই ক্লিয়ার? মিস এক্সাম ডেটটা কবে? এক্সাম ডেট হচ্ছে তোমাদের ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এখন এক্সাম ডেটটা তোমাদের তো 7 তারিখ থেকে স্টার্ট হবে। তো জি এটা ম্যাম। তোমাদেরকে নেক্সট বুধবারের ক্লাসে ম্যাডাম জানাই দিবে। হ্যাঁ, ম্যাম কি কি উপর পরীক্ষা নেবেন? এতক্ষণ পরে এসে বলা শেষ হয়ে গেছে, তুমি এত পরে আসছো কেন ক্লাসে? ম্যাম ঢুকতে পারতেছিলাম না। আচ্ছা, প্রথম প্রথম পত্রের ক বিভাগ এবং খ বিভাগ তোমাদের দুইটা ভাগ জি আছে। ম্যাম। তুমি মিউট করো, তোমার নিজেকে মিউট করো, আমার কথা শোনো। প্রথম পত্রের ক বিভাগ এবং খ বিভাগ দুইটা ভাগ আছে। হুম, সেখানে ক বিভাগ পড়ান জিনাত ফারজানা ম্যাডাম, বুধবারে তোমাদের ক্লাস হয়। আর আমি পড়াই খ বিভাগ। আমার হচ্ছে ঐতিহ্যবাহী বস্ত্র একাদশ অধ্যায়, আর জিনাত ফারজানা ম্যাডামের হচ্ছে গৃহ ব্যবস্থাপনা প্রথম চ্যাপ্টার। দুইটারই প্রথম চ্যাপ্টার ক বিভাগ খ বিভাগ থেকে আমরা নৈবিত্তিক প্রশ্ন করব 15টা, আর 5 নাম্বার থাকবে তোমাদের উপস্থিতি। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমি ক্লাস স্টার্ট করি। এরপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পরে, ক্লাসের পরে আবার জিজ্ঞেস করবে। আর না হয় আবার আমার একটু অ্যাটেন্ডেন্সটা তোমাদের আজকে নিতে হবে যারা অন্যদের নামে জয়েন করো ক্লাসে। হ্যাঁ, তো এখন আমি ক্লাসে যাচ্ছি। দেখো, ক্লাসে তোমাদের সেকেন্ড পেপার বইয়ের বের করো প্রথম চ্যাপ্টার, পরিবার ও সমাজ, দেশের পরিবার পারিবারিক কাঠামো, যেটা বর্তমান পারিবারিক কাঠামো। প্রথমে দেখো যে আমি তারপরেও তোমাদের একটু আজকে এই পেপারে কি কি আছে এটা একটু আমি বলে নিই তোমাদের। হ্যাঁ, ক্লাস কতটুকু এটা করতে পারবো আমি, শেষ করতে পারবো নাকি।
তো সেকেন্ড পেপারের এই ক বিভাগে কি কি চ্যাপ্টার আছে তোমরা দেখো, যে আমরা মানে এর আগে ফার্স্ট পেপারে বস্ত্রের উপরে পড়েছি, গৃহ ব্যবস্থাপনার উপরে পড়েছি। তো এখন দেখো চ্যাপ্টার গুলো আমি দেখিয়ে, দেখো যে কি কি মানে প্রত্যেকটা সাথে প্রত্যেকটা একটু রিলেশন আছে। হ্যাঁ, যে আমরা প্রথমে সমাজ, সমাজ মানে বাংলাদেশের পরিবারের পারিবারিক, বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো। একটা মানে সমাজ গঠন হয়, পরিবার কিছু মিলে সমাজে বসবাস করে। তারপরে তোমার ওইখান থেকে পরিবার যখন গঠন হয়, তারপরে দ্বিতীয় চ্যাপ্টার তোমাদের দেখো যে প্রজনন তন্ত্র, মাতৃগর্ভে শিশুর বৃদ্ধি ও পারিপার্শ্বিক প্রভাব। দেখবা যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার একটা রিলেশন আছে, যে কোনটার পরে কোনটা আসে। তারপরে হচ্ছে গর্ভবতী মা, মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব। যে পরিবার গঠন হলো, পরিবার থেকে ওই একটা বাচ্চার জন্ম হয়, যেমন এই দেখো যে প্রজনন তন্ত্র, মাতৃগর্ভে শিশুর বৃদ্ধি ও পারিপার্শ্বিক প্রভাব। এগুলো আমি ডিটেলসে তোমাদের পরে প্রত্যেকটাই আলাদা আলাদা করে বলবো। ওই বাচ্চা জন্ম হওয়ার পরে পরের চ্যাপ্টার দেখো যে বাচ্চার গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব। তারপরে হচ্ছে নবজাতক প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা। এখন কেউ কি বলতে পারো যে গর্ভবতী মা এবং প্রসূতি মা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, যাই হোক, আমি অল্প করে বলে আজকের ক্লাস মনে হয় শেষ করতে পারবো না আমি। যে গর্ভবতী মা হচ্ছে যখন আমাদের বাচ্চা পেটে থাকবে, তখন হচ্ছে গর্ভবতী মা। আর প্রসূতি মা বা নবজাতক, যে বাচ্চা জন্মের পরে প্রসূতি মা, প্রত্যেকের কিন্তু আমাদের মানে সমান সমান করে একইভাবে, যেমন গর্ভাবস্থায় যেন একজন মহিলাকে আমরা যেভাবে যত্ন নিই, প্রসূতি মায়েরও ঠিক একইভাবে যত্ন নিতে হবে। তারপরে চ্যাপ্টার দেখো যে বাচ্চা জন্মের পরে নবজাতকের যত্ন, তারপরে শিশুর ক্রমবিকাশ। একটা বাচ্চা জন্মের পরে তার কিভাবে মানে বেড়ে ওঠা, বর্ধন এবং বিকাশ, একটা হচ্ছে মানসিক, একটা হচ্ছে শারীরিক। টোটাল ক বিভাগে আমি কি পড়াবো এটা সম্পর্কে তোমাদের বলছি। তারপর দেখো পরের চ্যাপ্টার হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। একটা বাচ্চা জন্ম দেওয়া কিন্তু অনেক কষ্টের কাজ। যে এই বাচ্চাটা আদৌ আমরা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবো কিনা, এটা সব সময় একটা মানসিক প্রেশার থাকে। যার জন্য দেখো যে কোন কোন কি কি কারণে আমাদের একটা মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মানে অটিস্টিক বাচ্চা, যে যাদের যে কোনো রকমের একটা শারীরিক অথবা মানসিক যে ধরনের সমস্যা থাকে। তারপরে চ্যাপ্টার দেখো তারুণ্যের বিকাশ ও বিপর্যয় রোধ। ওই বর্ধন বিকাশের ফলে বাচ্চা বড় হওয়ার পরে যখন তারুণ্য আসে, সেই তারুণ্যের সময় তার বিকাশ এবং বিপর্যয় রোধ। মানে তারুণ্য যে যে সময়টা তোমাদের এখন, যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে, এদেরকে আমরা কিভাবে মানে যত্ন করে বা ভালো করে বড় করে তুলতে পারবো, এই বিষয়েই তোমাদের থাকবে। তারপরে লাস্ট চ্যাপ্টার হচ্ছে মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য। এই হচ্ছে তোমাদের ক বিভাগে দ্বিতীয় পত্রের ক বিভাগের টোটাল সিলেবাস। এখন আমি তাহলে তোমাদের মূল আমি আজকের ক্লাসে যাচ্ছি। প্রথমেই হচ্ছে সমাজ এবং পরিবার। যে সমাজ কি, তোমরা যখন এক কথায় বা নবী একটা প্রশ্ন থাকবে সমাজ, কিন্তু বইয়ের ভাষায় সংজ্ঞাগুলো তোমরা লেখার চেষ্টা করবে। যে সমাজ কি, সমাজ বলতে এমন এক জনগোষ্ঠীকে বোঝায় যারা একটি সাধারণ ঐতিহ্য, প্রথা, জীবন প্রণালী বা একটি সাধারণ সংস্কৃতির দ্বারা অনুপ্রাণিত হয়ে একই সাথে বসবাস করে। মানে কত জনসমষ্টি, মানে একসাথে অনেক লোক যেভাবে বসবাস করে, এটাই হচ্ছে তোমাদের সমাজ। তারপরে দেখো যে পরিবার,
কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে পরে করবে। এখানে দেখো যে কয়েকটি পরিবার পরিবার মিলেই কিন্তু একটা সমাজ গঠন হয়। যে এখন আমরা পরিবার বলতে কি বুঝি? পরিবার মোটামুটি ভাবে স্বামী ও স্ত্রী দ্বারা সৃষ্ট একটি সঙ্গ, যেখানে সন্তান সন্ততি থাকতেও পারে, নাও থাকতে পারে। যে পরিবার কিভাবে গঠন হয়? যে পরিবার কিন্তু দুইজন মিলেও হয়, অনেকেই মিলে হয়। যেমন মা বাবা ভাই বোন থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, বা দাদা দাদি থাকতে পারে, সবাই মিলেই কিন্তু একটা পরিবার গঠন হয়। কিন্তু এক কথায় আমরা পরিবার বলতে পারি যে পরিবার মোটামুটি ভাবে স্বামী ও স্ত্রী দ্বারা সৃষ্ট একটি সঙ্গ, যেখানে সন্তান সন্ততি থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপর আমরা পরিবারের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। যে পরিবার শ্রেণী বিভাগ যদি আমরা বলতে যাই, এক কথায় আমরা কিন্তু পরিবার শ্রেণী বিভাগ মানে দুই প্রকার। আমরা কিন্তু এমনি বলে দিই যে পরিবার হচ্ছে দুই প্রকার, কিন্তু বইয়ে কিন্তু অনেক রকম। যেমন দুই প্রকার বলতে একক পরিবার, যৌথ পরিবার। একক পরিবার মা বাবা ভাই বোন একক পরিবার, আর যৌথ পরিবার হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যরা সবাই মিলে যেটা হয়। কিন্তু দেখো যে এই পরিবারের ভাগটা অনেক পরে আসে। এখানে পরিবারের শ্রেণী বিভাগে আছে যে বিভিন্ন উপাদানের ভিত্তিতে পরিবারকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্ষমতার মাত্রা অনুযায়ী পরিবারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে পিতৃপ্রধান পরিবার, আর খ হচ্ছে মাতৃপ্রধান পরিবার। এখন এখানে দেখো যে পিতৃপ্রধান পরিবার, মাতৃপ্রধান পরিবার, পিতৃপ্রধান পরিবার কাকে বলে? যেমন সবাই কিন্তু বই সামনে রাখবে। পরিবারের সামগ্রিক ব্যবস্থাপনা ও বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যখন বয়স্ক পুরুষের উপর ন্যস্ত থাকে। প্রত্যেক তোমরা কিন্তু গৃহ ব্যবস্থাপনায় যখন ম্যাডাম পড়াচ্ছেন তখন খেয়াল করবে যে প্রত্যেকটা পরিবারকে পরিচালনা করার জন্য একজন ব্যবস্থাপক থাকে। যে গৃহ ব্যবস্থাপনা মানে পরিবার, যে ওখানে কিন্তু তোমরা টোটালি পড়বে যে একটা পরিবার আমরা কিভাবে চালাইতে পারি। পরিবারের যদি আমরা সবাই একসঙ্গে চালাইতে যাই তাহলে কিন্তু আমাদের কি হয়, সমস্যা তৈরি হবে না? এই জন্য একটা পরিবারে কিন্তু তোমার একজনই ব্যবস্থাপক বা পরিবারের প্রধান থাকবে, যে সবাই তার কথা শুনবে। যেমন এখানে পিতৃপ্রধান মানে পিতা, পিতার পরিচালনায় যদি হয় সে পিতৃপ্রধান। আর মাতৃপ্রধান হচ্ছে যে যে পরিবারের নেতৃত্ব দানের ক্ষমতা বয়স্ক মহিলাদের উপর ন্যস্ত থাকে, সেটাই হচ্ছে মাতৃপ্রধান পরিবার। পরে আছে তোমাদের স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী পরিবার। স্বামী স্ত্রীর সংখ্যা কি, যে আমরা কিন্তু মানে বুঝতে পারি যে স্বামী স্ত্রী বলতে যে এক কথায় আমি ছোট করে বলতে গেলে হয় যে স্বামী স্ত্রী সংখ্যা অনুযায়ী। যেমন এক পত্নী, পতিপত্নিক পরিবার, বহুপত্নিক পরিবার, বহুপতি পরিবার, গোষ্ঠী পরিবার। এক পতিপত্নিক পরিবার কাকে বলে? এক পতিপত্নিক কিন্তু আমরা কিন্তু এখানে যে লেখাটা আছে এতেই বুঝি যে এক পত্নী মানে যেখানে একজন পুরুষ থাকবে, একজন পুরুষ এবং একজন স্ত্রী লোক থাকবে, সেটা হচ্ছে এক পতিপত্নিক পরিবার। আবার বহুপত্নিক পরিবার হচ্ছে যে যখন একজন পুরুষ একের অধিক স্ত্রী লোক থাকে। আর বহুপতি পরিবার, পত্নিক মানে স্ত্রী হবে, পতি হচ্ছে স্বামী। যে বহু পতি পরিবার মানে যে বহু স্বামী থাকবে, সেটাই হচ্ছে তোমার বহুপতি পরিবার। আর গোষ্ঠী পরিবার দেখো কি আছে, দুই বা ততোধিক পুরুষ অথবা স্ত্রী লোকের একত্রে বসবাসের ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে সেটাই হচ্ছে তোমাদের গোষ্ঠী পরিবার। তারপরে হচ্ছে তোমাদের বাসস্থানের অধিকার অথবা বাসস্থানের অধিকার অথবা বিবাহোত্তর বসবাসের স্থান অনুযায়ী। বাসস্থানের অধিকার অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায়? দেখো 4 ভাগে ভাগ করা যায়। এখানে হচ্ছে পিতৃ বাসস্থান পরিবার,
মাতৃ বাসস্থান পরিবার, নয়া পরিবার, দ্বৈত বাস পরিবার। এখন পিতৃ বাসস্থান পরিবার, এখানে দেখো পিতৃ বাসস্থান পরিবার পাত্রী বিবাহের পর স্বামীর পিতৃগৃহে বসবাস করে এবং যেখানে তার অধিকার গণ্য হয়। তারপর মাতৃ বাসস্থান পরিবার, এখানে হচ্ছে এই পরিবারে পিতৃগৃহে স্ত্রী সহ বসবাস করে। নয়াবাস পরিবার হচ্ছে যে একজন বিবাহের পর নতুন করে সে পরিবার গঠন করে। দ্বৈতবাস হচ্ছে যে নবদম্পতি যদি কিছুদিন শ্বশুর বাড়ি এবং কিছুদিন বাবার বাড়িতে বসবাস করে তাকে দ্বৈতবাস পরিবার বলে। এরপর দেখো বংশমর্যাদা এবং উত্তরাধিকার সূত্রে পরিবার। পরে বংশমর্যাদা ও উত্তরাধিকার সূত্রে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? বংশমর্যাদা ও উত্তরাধিকার অনুযায়ী পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পিতৃসূত্রীয় পরিবার, আরেকটি হচ্ছে মাতৃসূত্রীয় পরিবার। পিতৃসূত্রীয়, মাতৃসূত্রীয়, এখানে দেখো যে পিতৃসূত্রীয় যে পরিবার সন্তানেরা পিতার সম্পত্তি ও বংশমর্যাদার উত্তরাধিকার সূত্রে পায়, পিতার কাছ থেকে পাবে, এটা হচ্ছে পিতৃসূত্রীয় পরিবার। আর মাতৃসূত্রীয় পরিবার হচ্ছে মাতৃসূত্রীয় পরিবারে সন্তান সন্ততি মায়ের সম্পত্তি ও বংশমর্যাদার বা মায়ের কাছ থেকে যেটা পাবে সেটা হচ্ছে মাতৃসূত্রীয়, আর পিতার বংশমর্যাদা যে পাবে সেটা হচ্ছে পিতৃসূত্রীয়। এই হচ্ছে তোমার বংশমর্যাদা অনুযায়ী পরিবার। তারপরে দেখো যে পরিবারের আকার, ওই যে আমি তোমাদের প্রথমে বললাম যে পরিবারের আকার অনুযায়ী এখন দেখো যে পরিবারের আকার আমার এতক্ষণ পরে আসলো যে পরিবারের আকার অনুযায়ী আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। একক পরিবার, যৌথ পরিবার, বর্ধিত পরিবার। এখন একক পরিবার, যৌথ পরিবার আমরা তো সবাই জানি যে একক পরিবার কাকে বলে? যে পরিবারে স্বামী তার স্ত্রী ও সন্তানদের নিয়ে পৃথকভাবে বসবাস করে তাকে হচ্ছে একক পরিবার বলে। আর যৌথ পরিবার যে পরিবার মাতা পিতা ভাই বোন স্ত্রী সন্তান সন্ততি বা চাচা চাচি সবাই মিলে আমরা একসঙ্গে বসবাস করি তাদেরকে আমরা যৌথ পরিবার বলে থাকি। এখন বর্ধিত পরিবার, বর্ধিত পরিবারে দেখো যে এই পরিবারের যৌথ পরিবারের একটি রূপ। এই পরিবারের সদস্যরা হলেন স্বামী স্ত্রী ও তাদের বিবাহিত সন্তান, নাতি নাতনি ও অবিবাহিত সন্তান ইত্যাদি। এই হচ্ছে তোমাদের বর্ধিত পরিবার, একক পরিবার, যৌথ পরিবার, বর্ধিত পরিবার। তারপরে তোমাদের দেখো এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? আমি যতটুকু পড়িয়েছি তোমাদের সবাই ক্লিয়ার? কোনো প্রশ্ন? জি মিস। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে জি মিস। হ্যাঁ আমাকে প্রশ্ন থাকলে করবে। এখন লাস্ট যেটা আমি পরিবারের ভাগ বলবো সেখানে হচ্ছে পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার 2 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, পাত্র পাত্রীর ভিত্তিতে নির্বাচনের ভিত্তিতে পরিবারকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার, 2 হচ্ছে অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। এখন এখানে এক্ষেত্রে দেখো যে সংজ্ঞাটা কি হয় যে ব্যক্তিকে সামাজিক বিধি অনুসারে নিজ গোত্রের বাইরে বিয়ে করতে হয়। গোত্র বুঝতে পেরেছো? এটা হচ্ছে বহির্গোত্র। আর অন্তর্গোত্র হচ্ছে যে একই গোত্রে বিবাহ করবে। এখানে যেমন হিন্দু সমাজের মধ্যে নিজ গোত্রে বিয়ে করার প্রধান প্রবণতা প্রচলন আছে। এই হচ্ছে তোমাদের টোটাল, আমার টাইম শেষ মনে হয়। তোমাদের টোটাল আজকে পরিবারের
শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম। এখন নেক্সট ক্লাসে আমি পরিবার, যৌথ পরিবারের সুবিধা অসুবিধা, তারপর তোমার আরো বাকিগুলো আলোচনা করব। এখন আমাকে বলো যে পরীক্ষার ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে, অথবা কেউ যদি অ্যাটেন্ডেন্স অন্য নামে জয়েন করে থাকো সে অ্যাটেন্ডেন্স বলো, না হয় নাম তোমরা কিন্তু এক্সামে 5 নাম্বার এটা পাবে না। আর যারা ক্লাস করছে না তাদেরকে বলে দিবে যে অ্যাটেন্ডেন্সে 5 থাকবে, সে অ্যাটেন্ডেন্সে যারা করবে না তাদেরকে একদম 0 পাবে। আর 15-র মধ্যে এক্সামে অ্যাটেন্ড করলে তোমাদের কাউন্ট হবে। আর পরীক্ষার চ্যাপ্টার 2টা বলে দিয়েছি, আর পরীক্ষার ডেটটা তোমাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম মিস সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।